নমস্কার। নমস্কার। আজকের নতুন ভারত এরকম যেখানে প্রত্যেক গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত নতুন নতুন শিল্পোদ্যোগীরা তাদের স্বপ্নকে সাকার করছে। এটাই তো উদ্যমী ভারত। আপনারা দেখছেন দূরদর্শনের নতুন সিরিয়াল সিডবি এমএসএমই সংবাদ। এমএসএমই অর্থাৎ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ, যাকে দেশের অর্থব্যবস্থার মেরুদণ্ড বলে মনে করা হয়। আর সিডবি বা স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, যা প্রত্যেক এমএসএমইর পার্টনার ফাইন্যান্সিং থেকে শুরু করে ক্যাপাসিটি বিল্ডিং পর্যন্ত। এই বিশেষ সিরিয়ালে আমরা গুরুত্ব দেব ব্যবসার সচেতনতা এবং উৎসাহ ও আবেগের ওপর। এই বিশেষ মঞ্চে এমএসএমইর বিভিন্ন সলিউশনস, চ্যালেঞ্জেস, সাকসেস স্টোরিজ আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেক 15 দিনে এই শৃঙ্খলার অন্তর্গত এই এপিসোডগুলি যখন আপনাদের কাছে পৌঁছবে, সেখানে আমরা এমএসএমই সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। এর সঙ্গে আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেব। তো আসুন শুরু করি আজকের সফর, শিল্পোদ্যোগীর উড়ান। যখনই আপনি কোনো ব্যবসা শুরু করতে চান, তখন আপনার মনে অনেক প্রশ্ন জাগে। বিজনেসকে কিভাবে রেজিস্টার করাবো, বিজনেসের লিগ্যাল স্ট্রাকচার কেমন হবে। আজ এই বিষয়ে কথা বলার জন্য দূরদর্শন স্টুডিওতে স্বাগত জানাই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শ্রী অতুল চাওলাকে। নমস্কার। আপনি এমএসএমই বিশেষজ্ঞ। তো অতুলজি, আপনি আমাকে বলুন, মনে করুন আমি একজন মুদির দোকানের মালিক, অথবা আমি গ্যারাজে বা কম্পিউটার সংক্রান্ত কোনো ব্যবসা করি। তো এই সব কিছুই কি এমএসএমইর আওতায় আসে? দেখুন, আজকের তারিখে যে কোনো বিজনেস আমরা যে লেভেল থেকে শুরু করি না কেন, এমএসএমইর যে কোনো আওতায় আমরা পড়ি না কেন, আপনাকে দেখতে হবে যে আপনি যখন বিজনেস শুরু করবেন তার লিগ্যাল স্ট্রাকচার কি রাখবেন, আর প্রপার রেজিস্ট্রেশনও করাবেন, যাতে সরকারি সুবিধাগুলো পেতে পারেন আপনারা। কিন্তু এখানে ক্লাসিফিকেশনগুলি বোঝবার প্রয়োজন রয়েছে যে আমার ব্যবসা অতি ক্ষুদ্র, ক্ষুদ্র নাকি মাঝারি। এটা কিভাবে বোঝা যাবে? ক্রাইটেরিয়া কি? দেখুন, সরকারের সাম্প্রতিক অ্যামেন্ডমেন্টে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। আগে ম্যানুফ্যাকচারিং আলাদা ছিল, সার্ভিস সেক্টর আলাদা ছিল, এখন সবাইকে একই ক্যাটেগরিতে আনা হয়েছে। এখন প্ল্যান্ট ও মেশিনারিতে আপনার ইনভেস্টমেন্ট 2.5 কোটির মধ্যে হলে আর টার্নওভার 10 কোটির মধ্যে যদি হয়, তাহলে আপনি মাইক্রো ক্যাটেগরিতে আসেন। একইভাবে ইনভেস্টমেন্ট 25 কোটির মধ্যে হলে আর টার্নওভার 100 কোটির মধ্যে হলে ক্ষুদ্র বা স্মল বলা যাবে। আর মিডিয়াম বলা হবে যদি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে ইনভেস্টমেন্ট 125 কোটি হয় আর টার্নওভার হয় 500 কোটির মধ্যে। এই লিমিটের মধ্যে আপনাকে মাইক্রো, স্মল এবং মিডিয়ামের মধ্যে রাখা হবে। এই যে দুটো ক্রাইটেরিয়া আপনি বললেন, এই দুটো কম্পোজিট ক্রাইটেরিয়া কি ফুলফিল করতে হবে? দুটোই ফুলফিল করতে হবে। ধন্যবাদ। তাহলে আসুন অতুলজি যা বললেন তার রিক্যাপ আমরা দেখি, কিভাবে আমরা ক্যাটেগরিগুলো বুঝব। প্লান্ট এবং মেশিনারির শোতে ইনভেস্টমেন্ট যদি 2.5 কোটি টাকার মধ্যে হয় আর টার্নওভার 10 কোটি টাকার মধ্যে হয়, তাহলে মাইক্রো ক্যাটাগরিতে পড়বে। প্লান্ট এবং মেশিনারির ক্ষেত্রে বিনিয়োগ 25 কোটির মধ্যে হলে আর তার টার্নওভার 100 কোটির মধ্যে হলে স্মল ক্যাটাগরিতে সেটা পড়বে। আর প্লান্ট ও মেশিনারির বিনিয়োগ 125 কোটির মধ্যে হলে আর টার্নওভার 500 কোটির মধ্যে হলে মিডিয়াম ক্যাটাগরি। আর এই লিমিট ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিসেস সেক্টর উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি যে ক্লাসিফিকেশন বললেন তা 1 এপ্রিল 2015 থেকে রিভাইজ হয়েছে। চলুন, অতুলজি তো আমাদের বুঝিয়ে দিয়েছেন যে আমরা এমএসএমই ব্যবসা শুরুর ক্ষেত্রে কিভাবে নিজেদের ক্যাটাগরি বুঝবো। তাছাড়া তিনি বলেছেন লিগ্যাল স্ট্রাকচারের কথা। যখন আমি একটি নতুন বিজনেস শুরু করব, তখন একটি স্ট্রাকচার বেছে নিতে হয়। অনেক অপশন থাকে, যা সোল প্রপ্রাইটারশিপ দিয়ে শুরু হয়। এই সোল প্রপ্রাইটারশিপ কি? দেখুন, আপনি যদি বিজনেসের দুনিয়ায় পা রাখছেন, আপনার একটা মুদির দোকান আছে, আপনার গ্যারেজ আছে, ওয়ার্কশপ আছে, বা আপনি একটা সফটওয়্যারের বিজনেস শুরু করতে চান, আপনার জন্য সবচাইতে সহজ অ্যাপ্রোচ হলো প্রপ্রাইটারশিপ অ্যাপ্রোচ, যেখানে আপনার খুব বেশি ঝামেলা পোহাতে হয় না। বেসিক্যালি এতে আপনি নিজেকে শপ অ্যাক্টের অধীনে নথিভুক্ত করাতে পারেন, অথবা উদ্যম রেজিস্ট্রেশন করাতে পারেন। আপনার টার্নওভার যদি 20 লক্ষেরও বেশি হয়, তাহলে জিএসটি নম্বর নিতে হবে। আর এই জিএসটি রেজিস্ট্রেশনগুলির মাধ্যমে আপনার কারেন্ট অ্যাকাউন্ট খোলা হবে। আর যখন ফার্মের নামে কারেন্ট অ্যাকাউন্ট খোলে, তখন বুঝবেন আপনার বিজনেসের শ্রী গণেশ হয়ে গেছে। তার মানে সোল প্রপ্রাইটারশিপে আমার বিজনেসের আমি হলাম মালিক। আর যদি আমি বলি অতুলজি আপনার সঙ্গে পার্টনারশিপে বিজনেস শুরু করব, তাহলে? যদি আমি একজন সফটওয়্যার ডেভেলপারের রজতের উদাহরণ দিই, তিনি সোল প্রোভাইডার হিসেবে বিজনেস শুরু করেছিলেন। এরপর যখন বিজনেস বাড়ে, কাজও বাড়ে, তার একজন বিশ্বস্ত পার্টনারের প্রয়োজন হয় যে লং টার্ম হেল্পফুল হবে, তখন তিনি নিজের সংস্থাকে পার্টনারশিপে কনভার্ট করেন। কনভার্ট করা অত্যন্ত সহজ, কিন্তু যদিও প্যান নাম্বার বদলে যায়, কিন্তু আপনার একটা টিম বড় করার জন্য দুজনের প্রয়োজন হয়। আমরা জানি 1 থেকে 2 সবসময় ভালো। এক্ষেত্রে একটি পার্টনারশিপ ডিড তৈরি হয়। এতে কার কতটা শেয়ার, রাইটস,
লায়াবিলিটিস, কার কি কন্ট্রিবিউশন থাকবে, কে কত শতাংশ লভ্যাংশ পাবে, এই সব কিছুর নিরিখেই পার্টনারশিপ ডিড তৈরি হয়। সেজন্যে নতুন প্যান, জিএসটি, এই সব কিছু হয়। সব কিছুই আপনারা নতুন করে পাবেন তখন। হ্যাঁ, এই পার্টনারশিপ ডিড কি রেজিস্টার্ড করাতে হয়? দেখুন, পার্টনারশিপ ডিড নর্মালি ব্যাংক বা প্যান নাম্বার এক নিরিখে রেজিস্ট্রেশন করাতে হয় না, কিন্তু অনেকে আবার রেজিস্ট্রেশন করানো। আর হ্যাঁ, আপনি যদি কোম্পানিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, তখন আরওসির মধ্যে এলএলপি হিসেবে রেজিস্টার করাতে পারেন, বিশেষ করে আপনি যদি সার্ভিস সেক্টরে থাকেন। একে কন্টিনজেন্সি পার্সপেক্টিভে যদি দেখেন, পার্সোনাল লায়াবিলিটিস আপনার এসএসপি হয় না, এলএলপি একই ফার্মের সীমার মধ্যেই থেকে যায়। হ্যাঁ, এরকম করেই ব্যাপারটা এগিয়ে যায়। একটা অপশন আমরা জেনেছি সোল প্রপারাইটরশিপ, যেখানে ব্যবসার সম্পূর্ণ মালিকানা হলো আমার। কিন্তু যেমন অতুলজি বলেছেন, আমরা ক্রিকেটের ক্ষেত্রেও দেখেছি পার্টনারশিপ, যেখানে 2 বা ততোধিক ব্যক্তির পার্টনারশিপ হয়। একটা অপশন হলো জেনারেল পার্টনারশিপ, আর অন্যটা লিমিটেড লায়াবিলিটিস পার্টনারশিপ বা এলএলপি। এই এলএলপি সম্পর্কে একটু বলুন। দেখুন, এলএলপির ক্ষেত্রে বেসিক্যালি সেই ডিডি কাজে লাগে, কিন্তু এক্ষেত্রে আপনার রিকগনিশন কিন্তু বেড়ে যায়, ইনভেস্টারদের কাছে অ্যাকসেপ্টেন্স বেড়ে যায়, আর তাছাড়া মোস্ট ইম্পর্ট্যান্ট কন্টিনজেন্সি, ফর এক্সাম্পল রিস্কের আওতাও সীমাবদ্ধতা থাকে। সেই জন্যই একে লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ বলে। নর্মাল পার্টনারশিপে এই সীমাবদ্ধতা থাকে না। এক্ষেত্রে আপনার লায়াবিলিটি সম্পূর্ণ। ধরুন, আপনার ব্যাংক থেকে লোন নিয়েছেন, অথবা আপনি কাউকে কোনো পণ্য সরবরাহ করেছেন, তার লায়াবিলিটি আপনার। এলএলপির ক্ষেত্রে তার সীমাবদ্ধ থেকে যায় টু দ্যাট পার্টিকুলার এন্টিটি। আসুন তৃতীয় অপশন সম্পর্কে জানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। এর বিশেষত্ব কি? দেখুন, আপনি যদি আপনার বিজনেস গ্রো করতে চান, সেভাবেই স্ট্রাকচার বেছে নেওয়ার প্রয়োজন রয়েছে। স্টার্ট আপের মধ্যে আপনার অনেক ভালো ভালো আইডিয়াস থাকে, কিন্তু হয়তো বাস্তবায়নের জন্য মূলধন থাকে না, যাতে ব্যবসাকে বাড়াতে পারেন। সেজন্য আপনার ইনভেস্টার্স চাই। সেজন্য আপনার আগে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কনভার্ট করলেন। তাছাড়া যখন মনে হয় যে নিজের সীমা পেরিয়ে গেছেন বা টার্নওভার পেরিয়ে গেছেন, এ সমস্ত স্ট্রাকচার ডিপেন্ড করে যে আপনি কীরকম বিজনেস ভিশন রাখেন। কোনো ব্যবসায়ী যদি এরকম বিজনেস স্ট্রাকচার বেছে নিয়ে থাকেন, সোল প্রপারেটরশিপ, এলএলপি কিংবা প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই স্ট্রাকচার কি পরে পরিবর্তনও করা যায়? অ্যাবসলিউটলি। কারণ আজ আমরা নাও জানতে পারি যে বিজনেস কত বড় হতে পারে, কিন্তু আমাদের কোথাও থেকে তো শুরু করতেই হয়। আপনি যেখান থেকেই শুরু করুন না কেন, অধিকাংশ সোল প্রপারাইটার হিসেবে শুরু করেন। অনেকে পার্টনারশিপের মাধ্যমেও শুরু করেন, কিন্তু ব্যবসা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষও এর সঙ্গে টিম হিসেবে জুড়তে থাকে। সেখান থেকে বিশ্বাস জন্মায়। হোয়াই নট গো ফর এ লার্জার প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা ভিউয়ার্সদের পার্সপেক্টিভ বুঝি, অ্যাডিশনাল পার্সপেক্টিভ, মোস্টলি যা 4C মেনে চলে। ঠিক, অবশ্যই। আপনি ইঙ্গিত দিলেন যে আমরা সিডবি এমএসএমই সংবাদ অনুষ্ঠানে একটি ব্রেক নেব, কিন্তু ব্রেকের পর অতুলজি আমাদের বলবেন যে 4C কনসেপ্ট, যা আমাদের বিজনেস স্ট্রাকচার নির্বাচন করতে অধিক সাহায্য করে। জানবো এই সমস্ত কিছু ব্রেকের পর। भविष्य उन्हीं का है जो सपनों में विश्वास करते हैं, और एक साथ बुने हुए लाखों सपनों से बनती है हमारे भारत की कहानी। हर सपने को संजोने के लिए सिडबी ने संसद के एक एक्ट के जरिए 1990 में अपना सफर शुरू किया, और आज इस बीज को सींचने में पारितंत्र की सहायता करता है। सिडबी, सपनों का उत्सव। भारत की एमएसएमईज हमारी अर्थव्यवस्था की असली ताकत है, लेकिन आगे बढ़ने के लिए समय पर वर्किंग कैपिटल सबसे जरूरी है। पेश है सिडबी डिजिकैश, एमएसएमईज के लिए तेज, पारदर्शी और पूरी तरह डिजिटल वर्किंग कैपिटल समाधान। पूरी तरह ऑनलाइन प्रक्रिया के जरिए पाएं कार्यशील पूंजी सीमा और पूंजी सावधि ऋण, रोजमर्रा की जरूरतों, कच्चा माल, जरूरी ऑर्डर्स या मौजूदा लिमिट ट्रांसफर के लिए 10 लाख से 5 करोड़ तक की फंडिंग। सिडबी डिजिकैश, आसान, स्मार्ट और डिजिटल फर्स्ट वर्किंग कैपिटल भारत की एमएसएमईज की प्रगति के लिए। सिडबी एमएसएमई को समझता है। আপনারা দেখছেন সিডবি এমএসএমই সংবাদ। আমাদের সঙ্গে দুক্তামণি স্টুডিওতে রয়েছেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অতুল চাওলা। তো অতুলজি, ব্রেকে যাওয়ার আগে আমাদের তো বলেছেন যে বিজনেস স্ট্রাকচার্স বেছে নেওয়ার ক্ষেত্রে অনেক অপশন রয়েছে। আসুন দ্রুত রিক্যাপ করি। প্রথম অপশন হলো সোল প্রপারেটরশিপ। এর ফিচার্স হলো এটি অত্যন্ত সরল, সিঙ্গেল ওনার সেট আপ, আর এতে সমস্ত দায়িত্ব আপনারই থাকে।
পার্সোনাল লায়াবিলিটিও আপনার। তারপরে আসে পার্টনারশিপ ফার্ম, যেখানে শেয়ার্ড ওনারশিপ, শেয়ার্ড রেসপন্সিবিলিটিস, লিমিটেড লায়াবিলিটিস পার্টনারশিপ, এলএলপি, প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলির ক্ষেত্রে লিমিটেড লায়াবিলিটি, কিন্তু দেখবেন কনফিগারেশনে হাই কমপ্লায়েন্স। তো এখন যেহেতু বিজনেস স্ট্রাকচারের অনেক রকম অপশন রয়েছে অতুলজি, তো এই 4C কনসেপ্ট কি? দেখুন, 4C তো আমরা সবাই বুঝি। আমাদের জানতে হবে ব্যবসার ভিশন কি, ক্যাপিটাল কতটা ইনভলভড, কিভাবে কমপ্লায়েন্সেস করবেন, তা ডিপেন্ড করবার আগে সবার আগে আসে ক্যাপিটাল, সি ফর ক্যাপিটাল, পুঁজি। ক্যাপিটাল আপনি কতটা বিনিয়োগ করতে চান, তা থেকে কতটা সাপোর্ট পাওয়ার আশা করেন। আর অফকোর্স এরপরেও আমরা আসলে আমরা দেখি যে ইনভেস্টার যারা আসে আপনার আইডিয়াকে ইনভেস্টমেন্ট দেয়। তো ক্যাপিটাল ব্যবসার ক্ষেত্রে একটা অনেক বড় ইম্পর্টেন্ট পার্ট হয়। কিভাবে আপনি নিজের বিজনেসের স্ট্রাকচার তৈরি করবেন, তারপর সে কন্ট্রোল। যেমন আপনি নিজেই বলেছেন, সোল প্রপ্রাইটারশিপের পুরো কন্ট্রোল আপনার থাকে, রিস্কও আপনার, রিওয়ার্ডও আপনার। সিমিলারলি পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কতটা কন্ট্রোল আপনি পার্টনারদের দিতে চান, যাতে আপনার হাতেও কন্ট্রোলিং অথরিটি থাকে, ডিসিশন মেকিং ক্যাপাসিটি থাকে। অ্যান্ড সেম উইথ এলএলপি। অ্যান্ড লাস্টলি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানির কথা বলি, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ডাইরেক্টরস থাকে, শেয়ার হোল্ডার্স থাকে, কে কতটা কন্ট্রোল করছে, কার কতটা শেয়ার হোল্ডিং ক্যাপাসিটি রয়েছে। তার মানে কন্ট্রোলের ক্ষেত্রে প্রপাইটার হোক, পার্টনার হোক, তাদের কতটা শেয়ার থাকবে। আর আপনি যদি পাবলিকের থেকে পয়সা নিয়ে থাকেন, যেমন আইপিওস, তো শেয়ার হোল্ডার কতজন থাকবে, এই সব কিছু কন্ট্রোলের মধ্যে আসে। আর কমপ্লায়েন্সেস আসে, যেমন ফর এক্সাম্পল ইফ ইউ টক অ্যাবাউট প্রপাইটারশিপ ফার্ম, সেখানে কমপ্লায়েন্সেস অলমোস্ট নীল, এক্সেপ্ট ফর ফাইলিং দ্য ইনকাম ট্যাক্স রিটার্ন, জিএসটি রিটার্ন। সিমিলারলি পার্টনারশিপ ফার্মসের ক্ষেত্রেও কম্পিটিটিভ কমপ্লায়েন্সেস কম। But the moment you move to LLPs, the moment you move to private limited companies, সেখানে অ্যানুয়াল রিপোর্টস যায়, অডিট হয়, অডিট রিপোর্ট সাবমিট করতে হয়, বোর্ড মিটিং করাতে হয়, এইসব কমপ্লায়েন্সেস হয়, ডিপেন্ডিং আপন ইউর স্কেল অফ দ্য বিজনেস। তো কন্ট্রোল, তারপর কমপ্লায়েন্সেস, আর ফার্স্ট ওয়ান ওয়াজ ক্যাপিটাল, নাও 4C কন্টিনজেন্সিও অনেক বড় রোল প্লে করে। কারণ আজকাল বিজনেসে যেরকম রিস্ক ইনভলভ থাকে, বিজনেসের সঙ্গে সঙ্গে রিস্ক চলতে থাকে। আমাদের দুটোই দেখতে হয়, কতটা রিস্ক আপনারা নিতে পারেন। একটা স্কেলের ওপরে কতটা রিস্ক নিজের ওপর নেওয়া কিছুটা ডিফিকাল্ট হয়ে পড়ে। সেজন্য আমরা পার্টনারশিপ নিয়ে প্ল্যান করি, যাতে সেখানে শেয়ার্ড রেসপন্সিবিলিটি অ্যান্ড শেয়ার্ড রিস্ক ইনভলভ থাকে। অ্যান্ড দেন অফকোর্স প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যেখানে রিস্ক ততটা পার্সোনাল লেভেলে থাকে না, ওটা অনেকটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। যেহেতু এটি ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে হয়, বিজনেস কাস্টমাইজ করার আগে আপনি কি পরামর্শ দেন যে সিদ্ধান্ত নেওয়ার আগে যথেষ্ট রিসার্চ করা, প্রয়োজনে বিশেষজ্ঞর পরামর্শ নেওয়ার দরকার? আপনি নিজের স্ট্রাকচারকে প্ল্যান করুন। আগামীকাল আপনি যে গন্তব্যে পৌঁছতে চান, তার জন্য আজ থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করুন। অবশ্যই, খুব সুন্দর করে অতুলজি বোঝালেন। আজ আমরা হয়তো শুরু করি আমাদের বিজনেসের, কিন্তু গ্রোথ মাইন্ড নিয়ে যদি এগিয়ে চলতে হয়, তো আপনাদের বিজনেস স্ট্রাকচারেরও পরিবর্তন আনতে হবে। আসুন দ্রুত একবার রিক্যাপ করে নিই যে শেষমেশ আমাদের কাছে কি কি অপশন আছে বিজনেস স্ট্রাকচারের। 4C আপনার বিজনেস স্ট্রাকচার নির্ণয় করতে সাহায্য করবে। প্রথম C হলো ক্যাপিটাল, যে আপনি কতটা ইনভেস্ট করতে চাইছেন। দ্বিতীয় C হলো কন্ট্রোল, হু উইল হ্যাভ দ্য ডিসিশন মেকিং অথরিটি, আপনার ডিসিশন মেকিং অথরিটি কার কাছে থাকবে। কমপ্লায়েন্সেস, কতটা পেপারওয়ার্ক, কতটা ডকুমেন্টেশন আপনি ম্যানেজ করতে চাইছেন। আর চতুর্থ C কন্টিনজেন্সি, অর্থাৎ আপনার কোম্পানির রিস্ক বেয়ারিং ক্যাপাসিটি, রিটার্ন কেমন চাইছেন, এই সব কিছুর উপর নির্ভর করছে। চলুন এখন সময় হয়েছে আপনাদের একটি রিয়েল কেস স্টাডি দেখানোর। এই গল্প শ্রী গণেশ ফ্রোজেন ফুডের। ত্রিপুরা ভারতের উত্তর পূর্বের সবুজ, শান্ত আর খুব সুন্দর একটা রাজ্য। এখানে জীবন ততটা সহজ না হলেও এখানে স্বপ্নের জাহাজ কখনো থেমে থাকে না। যেখানে রাস্তা অনেক, সেখানে অভিলাষও অনেক। আর এরকমই এক অভিলাষ জন্ম দিয়েছে এক নতুন গল্পের। এমন এক উদ্যোগের গল্প, যার আইডিয়া থেকে শুরু করে এক সফল বিজনেস নির্মাণের যাত্রাপথ তৈরি করেছে। প্রতিটি এমএসএমের মতো এই সফরও শুরু হয়েছিল একটা ছোট্ট আইডিয়া থেকে। কিন্তু আইডিয়াকে বিজনেসে বাস্তবে রূপ দেওয়া সহজ নয়। ডকুমেন্টেশন, কমপ্লায়েন্স কি নেই, এক্সিকিউশন, চ্যালেঞ্জেস। রাস্তা যতই দুর্গম হোক না কেন, দিক নির্দেশ সঠিক থাকলে গন্তব্যে পৌঁছানো সম্ভব। শ্রী গণেশ ফ্রোজেন ফুড প্রাইভেট লিমিটেডের গল্প এরকমই এক যাত্রার গল্প, যেখানে একজন উদ্যোগী ফর্মালাইজেশন, প্রসেসেস আর স্ট্রাকচারাল অ্যাপ্রোচকে নিজেদের সবচেয়ে বড় শক্তি বানিয়েছে। নমস্কার,
আমি অমিত গোয়েল, ডাইরেক্টর, শ্রী গণেশ ফ্রোজেন ফুড প্রাইভেট লিমিটেড। যখন আমরা কোম্পানি শুরুর কথা ভেবেছিলাম তখন আমাদের কাছে শুধু একটা আইডিয়া ছিল, কিন্তু আইডিয়াকে সফল বিজনেস মডেলে পরিবর্তিত করবার জন্য প্রয়োজনীয় ছিল ভ্যালু চেইনকে বোঝা। আমরা প্রথমে ডিমান্ড, মার্কেট বিহেভিয়ার, র মেটেরিয়াল, লেবার কস্ট আর এন্টায়ার সাপ্লাই চেইনের বিষয়ে গভীর স্টাডি করি। যখন সম্যক ধারণা পেয়েছি তখন প্রথম পদক্ষেপ নিই বিজনেসকে প্রপারলি সেট আপ করার জন্য। শুরু থেকেই লক্ষ্য স্থির ছিল, বড় কিছু ভাবতে হবে আর বিশাল কিছু করতে হবে। আর বড় কিছু করতে গেলে যেতে হবে ফর্মালাইজেশনের দিকে। কোম্পানি স্ট্রাকচার নির্মাণ করা হলো, আর সঙ্গে শুরু হলো এক নতুন যাত্রা। প্যান, জিএসটি, এফএসএসআই, ব্যাংক অ্যাকাউন্ট, আরও অনেক প্রয়োজনীয় নথির। কারণ কোম্পানির পক্ষ থেকে প্রয়োজন আরওসি অর্থাৎ রেজিস্টার অফ কোম্পানিজের নথিভুক্ত করানো। শুরু দিকে পেপার ওয়ার্ক চ্যালেঞ্জিং মনে হলেও ধীরে ধীরে সমস্ত কিছু সম্পন্ন হলো, আর ব্যবসা নিজের দ্রুত গতিতে চলতে শুরু করলো। যখন ধীরে ধীরে কোম্পানি বৃদ্ধি পেতে শুরু করলো, আমরাও পণ্যের বহুমুখীকরণের দিকে লক্ষ্য দিলাম। ফ্রোজেন ভেজিটেবলের পাশাপাশি প্রক্রিয়াজাতকরণে আনারস ও কাঁঠাল যুক্ত করা হলো। উৎকৃষ্ট কাঁচামালের সন্ধানে ত্রিপুরায় গেলাম। এখানে অর্গানিক আনারস এবং আঞ্চলিক কাঁচামাল আমাদের পণ্য তালিকাকে বর্ধিত করতে সাহায্য করেছে অনেকটাই। হ্যাঁ, ত্রিপুরা পথ দেখিয়েছে ঠিকই, কিন্তু এই পথে ছিল হাজার প্রতিকূলতা। সরু রাস্তা, পরিবহনের সমস্যা, দক্ষ শ্রমিকের অভাব, উন্নত যন্ত্রপাতির অভাব। প্রতিটি পদক্ষেপ ছিল সমস্যাবহুল, কিন্তু উদ্যোগী তো সেই যেখানে চ্যালেঞ্জ বেশি সেখানে সুযোগ খুঁজতে হয়। আর শ্রী গণেশ ফ্রোজেন ফুড ঠিক সেটাই করলো। ফ্যাক্টরি সেট আপ শুরু করতেই ফান্ডিংয়ের প্রয়োজন হবে, তাই আমরা আগে থেকে এই সমস্ত নথিভুক্তিকরণ এবং ডকুমেন্টেশনের কাজ করে রেখেছিলাম। সুতরাং ব্যাংক থেকে ফান্ড হতে কোনো সমস্যা হয়নি। উন্নত মেশিন এলো, প্ল্যান্ট সেট আপ হলো, আর আমাদের স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপায়িত হতে শুরু করলো। এই সমগ্র যাত্রাপথে আমরা শিখেছিলাম ডকুমেন্টেশন শুধুমাত্র কাগজ নয়, এগুলো বিজনেসকে স্বচ্ছতা এবং দিক নির্দেশ দেয়। পরিকল্পনা সঠিক হলে আর বাস্তবায়ন ঠিক হলে সম্মতি, লাইসেন্সিং এবং ফান্ডিং সব একের পর এক সম্পন্ন হয়ে যায়। এই ব্যবসায়িক যাত্রাপথে ধীরে ধীরে সমতা এসেছে। শ্রী গণেশ ফ্রোজেন ফুড প্রাইভেট লিমিটেড বুঝতে পেরেছিল যে কতটা মূলধন প্রয়োজন, যার ফলে প্ল্যান্ট এবং তার প্রস্তুতি সঠিকভাবে চলতে পারে, কতটা কন্ট্রোল নিজেদের কাছে থাকে, তাহলে সঠিক সময়ে সিদ্ধান্তও নিতে পারে, কতটা কমপ্লায়েন্স ব্যবসা সামাল দিতে প্রয়োজন, তাহলে গুণমান সমান তালে চলে, আর কন্টিনজেন্সির ব্যবস্থা, যার ফলে ব্যবসায় উপর নিচ হলে মোকাবিলা করা সম্ভব হতে পারে, যা শ্রী গণেশ ফ্রোজেন ফুডের ভবিষ্যৎ সিদ্ধান্তের ভিত্তি হয়েছিল। সঠিক এবং পরিমিত সিদ্ধান্ত এই ইউনিটকে একটি ছোট জায়গা থেকে তুলে একটি সুসংবদ্ধ পরিকাঠামো এবং মজবুত এমএসএমইতে পরিণত করেছিল। ধীরে ধীরে কর্মসংস্থান বেড়েছে, ডিস্ট্রিবিউটরের ভরসাও বেড়েছে, আর ইউনিট বড় সাপ্লাইয়ের চেইনে যুক্ত হতে শুরু করে। ফর্মুলাইজেশন আর সুসংবদ্ধ প্রক্রিয়া প্রমাণ করে দিয়েছিল যে ছোট জায়গা থেকে শুরু হওয়া উদ্যোগও সারা দেশে পরিচিতি নির্মাণ করতে পারে। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের আরও মজবুত করেছে। সঠিক পরিকল্পনা, শৃঙ্খলাবদ্ধ কার্যকলাপ এবং সুচিন্তক সিদ্ধান্তই আমাদের সাফল্য এনে দিয়েছে, আর এগুলোই এই উদ্যোগের বৃদ্ধির আসল কারণ। এই গল্প শুধু ফুড প্রসেসিং বিজনেসের নয়, এটা আসলে একটা এমএসএমইর বড় হয়ে ওঠার প্রেরণাদায়ক গল্প, যেখানে স্বপ্ন অবয়ব পেয়েছে, সঠিক প্রক্রিয়া গুরুত্ব পেয়েছে, আর কঠোর পরিশ্রম থেকে এসেছে মজবুত বৃদ্ধির রাস্তা। সঠিক পরিকল্পনা এবং সংগঠিত অভিমুখ, এই উপকরণই আজ শ্রী গণেশ ফ্রোজেন ফুড প্রাইভেট লিমিটেডকে এক সফল, মজবুত, অনুপ্রেরণামূলক এমএসএমই বানিয়েছে। শ্রী গণেশ ফ্রোজেন ফুডের গল্প আমাদের দেখালো, যদি অভিপ্রায় মজবুত হয় আর সঠিক সহায়তা পাওয়া যায়, দেশের যে কোনো প্রান্ত থেকে নতুন ইন্ডাস্ট্রির অধ্যায় লেখা যেতেই পারে। আমাদের সঙ্গে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অতুল চাওলাজি উপস্থিত রয়েছেন। অতুলজি, হোয়াট অ্যান ইন্সপিরেশনাল জার্নি। দেখুন, এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের যত দর্শক রয়েছেন তাদেরকে এই বলে অবগত করাতে চাই, যদি আপনাদের কাছে ভালো বিজনেস আইডিয়া থেকে থাকে, যদি আপনারা সঠিকভাবে নিবদ্ধীকরণের করিয়ে থাকেন, আইনি পরিকাঠামো যদি সঠিক হয়ে থাকে, কমপ্লায়েন্সেস সম্পূর্ণ থাকে, তাহলে আজ এইরকম বড় জায়গায় যাওয়া প্রতিটি অঞ্চল, প্রতিটি গ্রাম থেকে সম্ভব। আজ ভারতে এমএসএমইকে ভারতের শিরদাঁড়া হিসেবে গণ্য করা হয়, যা প্রায় 27 কোটি মানুষের রোজগার দিচ্ছে। আর ভারতের রপ্তানির কথা যদি বলা যায় তো অর্ধেক অংশীদারিত্ব স্পষ্ট করে। কিভাবে আপনি দেখছেন ভারতীয় অর্থব্যবস্থায় এমএসএমইর ভূমিকা? দেখুন, আপনি নিজেই বললেন যে আজ 27 কোটি লোকের যে আজ কর্মসংস্থান সম্ভব হয়েছে, শুধু তাই নয়, আজ যে সমস্ত লার্জ বিজনেস হাউস আছে তাদেরকে যে সমস্ত আনুষঙ্গিক ইন্ডাস্ট্রি সাপোর্ট করছে, সেগুলোই তো এমএসএমই। যতগুলো আনুষঙ্গিক আছে, সে অটোমোবাইল হোক, এসআইডিবিআই হোক,
যে কোনো সেক্টর, স্টিল হোক, অ্যালুমিনিয়াম হোক, হসপিটাল হোক, এসব ক্ষেত্রে কর্মসংস্থান তৈরির পাশাপাশি যতগুলি আনুষঙ্গিক ইন্ডাস্ট্রি আছে, ছোট ইন্ডাস্ট্রি আছে, সবাই মুখিয়ে আছে। কারণ আমাদের বৃহৎ ইন্ডাস্ট্রিগুলোরও কোথাও না কোথাও এমএসএমইর ভীষণ প্রয়োজন আছে এবং সাহায্যও করছে। আর এই সরকারও সম্ভবত সেই কারণেই এই সমস্ত স্কিম নিয়ে বেশ উৎসুক, সে ফাইন্যান্সিং স্কিম হোক বা সাবসিডির কথাই যদি বলি। যদি আপনি আপনার ব্যবসাকে আরো বড় করতে চান তো ভীষণ জরুরি হলো নিবন্ধীকরণের প্রক্রিয়া সম্বন্ধে ভালো করে জানুন। আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে কি কি ডকুমেন্টস চাই, কি কি কমপ্লায়েন্সেস প্রয়োজন। তো এই সব কিছুই আমরা জানবো অতুলজির কাছ থেকে একটা ব্রেকের পর। आज की तेज रफ्तार बिजनेस दुनिया में तरक्की किसी का इंतजार नहीं करती, इसीलिए सिड भी लेकर आया है एक्सप्रेस और स्पीड योजना, स्मार्ट और तेज मशीनरी फाइनेंस सॉल्यूशंस। अब पाइए मशीनरी और इक्विपमेंट के लिए एफडी कोलैटरल पर 100% फाइनेंसिंग या सिर्फ 25% प्रमोटर मार्जिन के साथ 75% फंडिंग और आसान रीपेमेंट अवधि 5 साल तक। और बड़े सपनों के लिए 15 करोड़ तक फाइनेंसिंग, 100% फंडिंग या 75% फाइनेंसिंग अवधि 7 साल तक। अपने बिजनेस को रफ्तार दीजिए सिड बी के एक्सप्रेस और स्पीड के साथ। सिड बी एमएसएमई को समझता है। कैश डिफेंस योजना उन एमएसएमई को सशक्त बनाती है जो सशस्त्र बलों, सार्वजनिक रक्षा उपक्रमों, डीआरडीओ या टियर 1 डिफेंस वेंडर्स के साथ वर्क ऑर्डर्स पर काम कर रहे हैं। कैश डिफेंस के अंतर्गत स्थापित एमएसएमई को 20 करोड़ रुपए तक और नए एमएसएमई को 5 करोड़ रुपए तक अतिरिक्त कार्यशील पूंजी सहायता उपलब्ध है। इसके साथ डिफेंस कॉन्ट्रैक्ट मूल्य का 100% तक टर्म लोन और तात्कालिक जरूरतों के लिए 10% स्टैंड बाय क्रेडिट सुविधा भी। सिड बी कैश डिफेंस, भारत के रक्षा पारितंत्र को मजबूती। আপনারা দেখছেন সিডবি এমএসএমই সংবাদ। আসুন কথা বলা যাক অতুলজি। আচ্ছা, শেষমেশ কেউ যদি তার ব্যবসা নিবন্ধীকরণ করাতে চান কিংবা মাইক্রো, স্মল, মিডিয়াম ক্যাটাগরিতে আসতে চান, তাহলে স্টেপ বাই স্টেপ প্রক্রিয়াটা ঠিক কি হবে? এমএসএমইর আওতায় কেউ যদি নিবন্ধন করাতে চান তাহলে তাকে udyamregistration.gov.in একটি পোর্টাল আছে, ফ্রি অফ কস্ট একটি অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া আছে, যেখানে সরকারি যে সমস্ত স্কিম আছে সেগুলো এমএসএমই সেক্টরের জন্য বিশেষ করে নির্মাণ করা হয়েছে। আমরা সেই সবের থেকে সুবিধা নিতে পারি। আচ্ছা, তার মানে অতুলজি, ধরুন আমি কোনো ব্যবসা করছি, অনেক বছর ধরে করছি, যতক্ষণ না পর্যন্ত এই পোর্টালে গিয়ে নিজেকে নিবন্ধন করাচ্ছি ততক্ষণ পর্যন্ত নিজেকে এমএসএমই বলতে পারবো না। দেখুন, নিবন্ধন করানোর উদ্দেশ্যটাই তো এটা যে সরকার জানে না যে আপনি কি করছেন, কিভাবে করছেন। সুবিধা পাওয়ার জন্য আমাদের কোথাও না কোথাও নিবন্ধন করা জরুরি। যদি udyamregistration.gov.in এ ব্যবসা যায় তো কতদিন সময় লাগবে? নথি কি কি প্রয়োজন হবে? এটা একেবারেই বিনামূল্যে। আর আপনি নিবন্ধনের পরপরই সম্ভবত কয়েক মিনিটের মধ্যে আপনাকে আপনার ইমেলে এটার সার্টিফিকেট চলে আসবে। আপনার শুধু সঙ্গে করে কয়েকটা নথি রাখতে হবে, প্যান নাম্বার, আধার কার্ড, জিএসটি নাম্বার, এরকম কিছু তথ্য আছে যে আপনি কি প্রজেক্ট করতে চাইছেন সে সম্বন্ধে কিছু প্রয়োজনীয় তথ্য। তো এইরকম কিছু বিষয় থাকে যার মাধ্যমে ওরা জানতে চায় যে আপনি কি করেন, কোন ইন্ডাস্ট্রিতে আছেন, এইসব। আর এসবের উপর ভিত্তি করেই আপনার রিকুইজিশন আপনি পেয়ে যান। আজকের কেস স্টাডিসে আমরা দেখলাম শ্রী গণেশ ফ্রোজেন ফুডস ফুড সেক্টরে ছিলেন। তাহলে ওনার জন্য সেক্টর স্পেসিফিক লাইসেন্স ছিল? একেবারেই, ফুড সেক্টর স্পেসিফিক লাইসেন্স আছে। যথাযথভাবে আপনি যে কাজ করবেন সে অনুযায়ী সেক্টর স্পেসিফিক আলাদা লাইসেন্স আছে। আসুন একবার দেখে নিই রিক্যাপ করে। যদি আপনার বিজনেসকে নিবন্ধন করাতে চান তাহলে কোন কোন নথি কাছে রাখবেন? সবার প্রথমে তো ওয়েবসাইট নোট করে নিন। যদি আপনি এমএসএমই পোর্টালে নিবন্ধীকরণ করাতে চান তো ওয়েবসাইট হলো www.udyamregistration.gov.in। এটা একেবারেই বিনামূল্যে, অনলাইনে আধা বেস্ট। আপনার কাছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, প্যান, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স নাম্বার, জিএসটি, সেক্টর লাইসেন্সও গুরুত্বপূর্ণ, যেমন অতুলজি বলছিলেন। যদি কেউ ফুড সেক্টরে থাকেন তো তার রেগুলেটর FSSAI, তার লাইসেন্স, আর সেই সঙ্গে অন্য ডকুমেন্টস হিসেবে ব্যাংক ডিটেলস। কিন্তু কেউ যখন ব্যবসা শুরু করেন তো শুরু করার আগে অতুলজি মাঝামাঝিও হতে পারে কারণ মনে হলো যে তার ট্রেনিং এর প্রয়োজন, ক্যাপাসিটি বিল্ডিং এর দরকার, তখন সে কোথায় যাবে? যদি একটু আমাদের বলেন। দেখুন, এমএসএমই মিনিস্ট্রি অনেকগুলো প্রোগ্রাম করেছেন।